দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, যা ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ডেমেলে। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে 26 মে। গাইবান্ধার সাদুল্লাপুরে তথ্য গোপন করে বিয়ে করতে এসে বড় ঘটক সহ 5 জনকে আটক করেছে পুলিশ। একটি সেতুর অভাবে ভোগান্তিতে মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের হাজারো মানুষ চলাচল করতে হচ্ছে বাঁশের সাঁকো দিয়ে। এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন ও শান্ত শোভাযাত্রা সহ নানা আয়োজন। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সহবা ইসলাম বর্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা বলছেন আর 2-1 দিনের মধ্যেই ঘনীভূত হতে পারে এটি, যা 26 মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবারের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আগামী 26 মে সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। তাই উপকূলীয় এলাকায় বাসিন্দাদের এখন থেকেই সতর্ক থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নোয়াখালীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল 3টি উপজেলায় ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নেতারাই বিজয়ী হয়েছেন। সেনবাগ উপজেলায় চেয়ারম্যান সাইফুল আলম দীপু আনারস প্রতীকে 32,132 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চাটখিল উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির দোয়াত কলম প্রতীকে 65,667 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সোনাইমুড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আফম বাবুল আনারস প্রতীকে 77,160 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে 37,209 ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী শাহজামান বাবুল। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাফি বিন কবির ফলাফল ঘোষণা করেন। অপরদিকে সালথা উপজেলা পরিষদ নির্বাচনে 37,747 ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ ওয়াদুদ মাতুব্বর। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মাহবুবুর রহমান জনি। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আব্দুল আলিম। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তানজিয়া খন্দকার। ঝালকাঠির নলছিটিতে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ সালাহউদ্দিন খান সেলিম মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনির বই প্রতীক নিয়ে 22,283 ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা আক্তার লীনা কলস প্রতীক নিয়ে 24,054 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মাদারীপুরের কালকিনি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন। মোটরসাইকেল মার্কায় 36,190 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন টিউবওয়েল মার্কায় 16,959 ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরিফা আক্তার বিথি কলস মার্কা 25,719 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আনারস প্রতীকে মোহাম্মদ মামুনুর রশিদ এবং রামগঞ্জ উপজেলায় মোহাম্মদ ইমতিয়াজ আরাফাত বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রায়পুর উপজেলায় আনারস প্রতীকে মোহাম্মদ মামুনুর রশিদ 36,536 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রামগঞ্জে মোহাম্মদ ইমতিয়াজ আরাফাত আনারস প্রতীক নিয়ে 44,008 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পাবনার 3টি উপজেলা নির্বাচনে ফল প্রকাশ হয়েছে। ফরিদপুর উপজেলায় চেয়ারম্যান পদে 12,400 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ। ভাঙ্গুড়া উপজেলায় চেয়ারম্যান পদে 31,559 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ গোলাম হাসনাইন। চাটমোহর উপজেলায় চেয়ারম্যান পদে 39,334 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মির্জা রেজাউল করিম দুলাল।
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. খালেক। ৫,৪৩০ ভোটের ব্যবধানে তিনি চেয়ারম্যান পদে জয়লাভ করেন। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এসেছে নতুন মুখ। চেয়ারম্যান পদে এম.এ. খালেক আনারস প্রতীকে ৩৩,৪২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান মুকুল প্রতীকে পেয়েছেন ২৮,২৯৩ ভোট। টানা চতুর্থবারের মতো কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শাহিন আহমেদ ও তার প্যানেলের ২ ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন লিটন ও রেশমা জামানকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার হজরতপুর ইউনিয়নে গণসংবর্ধনার আয়োজন করে ইউনিয়ন নির্বাচন পরিচালনা পরিষদ। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কর্মী সমর্থকরা ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন তাদের প্রিয় নেতাকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহিন আহমেদ তাকে পুনরায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্মার্ট কেরানীগঞ্জ করতে সকলের সহযোগিতা কামনা করেন। নরসিংদীর বেলাবতী দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান শামসের জামান ভূঁইয়া লিটন। মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩০,২০৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার আমেনা। সৌদি আরবের ক্যাবেট সিটি এলাকায় মাদারীপুরের শিবচরের সুমন নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি সুমনকে হত্যা করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবার। পারিবারিক সূত্রে জানা যায়, সৌদির ক্যাবেট সিটির মরুভূমি সাইট এলাকায় এসির টেকনিশিয়ান হিসেবে কাজ করত সুমন। মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে পরিবারের কাছে খবর আসে সেখানে এসির কাজ করার সময় একদল ভুয়া পুলিশের তাড়া খেয়ে বহুতলে একটি ভবনের ছাদ থেকে পড়ে সুমনের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের মাঝে একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের হাজারো মানুষ। সেতু না থাকায় নিজেদের তৈরি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে বছরের পর বছর চলাচল করছে এলাকার মানুষ। প্রশাসন বলছে, ভোগান্তি নিরসনে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কালকিনি ও ডাসার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট জানাচ্ছেন এস.এম. হামিদ। মাদারীপুরের কালকিনিতে শিকারমঙ্গল ইউনিয়নের ২০১৪ সালে পুরনো লোহার সেতু পুনঃস্থাপন করে ইউনিয়ন পরিষদ, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেতুটি সংস্কার উদ্যোগ না নেওয়ায় ঝুঁকিপূর্ণ আয়রন সেতুটি খালের মধ্যে ধসে পড়ে। বর্তমানে আতঙ্ক নিয়েই সেতু ব্যবহার করছে মানুষ। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন এলাকাবাসী। আগে আমরা ধান মালতাম, ব্যান দিয়ে আনতাম, এখন আমরা ব্রিজ ভাঙার পরে আমরা এখন আর আনতে পারি না, আমাকে মাথা দিয়ে আনতে কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসা যায়, সকাল হলে পার করে দেওয়া লাগে হাত ধরে, দুপুর হলে আবার পার করে নেওয়ার লাগে। আমাকে একটা রুগী অসুস্থ হয়ে গেলে ২ থেকে ২.৫ কিলোমিটার ঘুরিয়া গাড়িতে রুগী উঠাইতে হয়। দীর্ঘদিন ধরে সেতুটি নতুন নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোনো কাজ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমি শাখা পাড়া ধরছি, এর মধ্যে অনেক ভাঙ্গা হাঁকা দেখে আমি পড়ে যাওয়া ধরছি, আমি ঝুলে রয়েছি। আমরা প্রতিদিন স্কুলে যাই, ভাঙ্গা সাঁকু দিয়ে আমাকে যাইতে ডর করে। আমরা সরকারের দ্বারা একটা ব্রিজ চাই। তবে জনদুর্ভোগ নিরসনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে শীঘ্রই সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ভাঙা ব্রিজ যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা অবগত হয়েছি। আমরা অতি শীঘ্রই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ব্রিজটি নির্মাণের জন্য প্রস্তাব পাঠাবো এবং পরবর্তী পদক্ষেপ নেব। অতি দ্রুতই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করা হবে। কৃষি ও মৎস্য নির্ভর এই অঞ্চলে সেতুটি নির্মাণ হলে স্থানীয়দের শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের দুর্ভোগ কমবে। এস.এম. হামিম, মাই টিভি। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিঘাটে অতিরিক্ত টাকা ছাড়া পারাপার হতে পারে না কোনো পণ্যবাহী যানবাহন। সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করতে হচ্ছে এসব পরিবহন। ফলে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে ট্রাক শ্রমিক, মালিক ও পণ্য পরিবহনকারী ব্যক্তিদের। বিআইডব্লিউসিএ বলছে, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ীর প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট। প্রতিদিনই অসংখ্য যানবাহন এই নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছায়। সেই সুযোগে ঘাটে কর্মরত কিছু অসাধু চক্রের সিন্ডিকেট ট্রাক চালকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা। এমন অভিযোগ চালকদের। ১,০৫০ টাকা হলো মূল্য, ১,২০০ টাকা লাগছে, বাধ্যতামূলক দেওয়া লাগছে।
1200 টাকা টিকিট দিলে ন্যায় হলো 1500 টাকা। টাকা বেশি না দিই তাহলে দেখা যাচ্ছে হয়রানিমূলক আমাদের দাঁড়ান করে রাখে কিংবা আপনার টিকিট দেয় না। দীর্ঘদিন ধরেই ফেরির টিকিট নিয়ে নানা অনিয়মের অভিযোগ করে আসছেন ট্রাক চালকরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে সরকার নির্ধারিত মূল্যের বাইরে 1050 টাকার টিকিট 1200 টাকা, 1250 টাকার টিকিট 1400 টাকা এবং 1550 টাকার টিকিট 1650 টাকা ও 2100 টাকার টিকিট 2200 টাকা করে দিতে হচ্ছে চালকদের। কর্তৃপক্ষের চোখের সামনে এমন দুর্নীতিতে বিরক্ত পরিবহন চালক সহ অন্যান্যরা। বাড়তি টাকা দিলে পার হতে দেয় না হয় পার হতে দেয় না। কাউন্টার থেকে বুনবুনিটি নেয় হলো 1200 টাকা, টিকিট হলো 1050 টাকা। কাউন্টারে হচ্ছে 1550 টাকা সরকারি রেট, কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে 100 টাকা বেশি, 1650 টাকা নিচ্ছে। 100 টাকা বেশি না দিলে টিকিট দিতে চায় না, আর বকাবকি করে। তবে বিআইডব্লিউটিসি জানিয়েছে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা খোঁজ নিয়ে তদন্ত করে যদি দেখি যে আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী এগুলির সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে অবশ্যই সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পণ্য পরিবহনে অতিরিক্ত অর্থ ব্যয় বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি। গাইবান্ধার সাদুল্লাপুরে তথ্য গোপন করে বিয়ে করতে এসে বর ও বিয়ের ঘটক সহ 5 জনকে আটক করেছে সাদুল্লাপুর থানা পুলিশ। সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, বর রেজাউল করিম উপজেলার ছোট দাউদপুর সরকার পাড়া গ্রামের মিশরি খাতুনকে বিয়ে করতে আসে। বিয়ের কাবিন করার জন্য কনে পক্ষের লোক জাতীয় পরিচয়পত্র ও পুলিশের পরিচয়পত্র দেখতে চায়। এ সময় বরের জাতীয় পরিচয়পত্র ও পুলিশের পরিচয়পত্রের ছবির সাথে চেহারার মিল না থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা 999 নিয়ে কল করলে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলের চাকরিচ্যুত প্রতারক বরের নকল মা ও ঘটক সহ 5 জনকে আটক করে। এ ব্যাপারে সাদুল্লাপুর থানায় প্রতারক বর সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার শুভ জন্ম, বৌদ্ধিক জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা পালন করছে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়। রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা ও সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে বুদ্ধ পূর্ণিমার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিনাল কান্তি দাস। মিনাল, সিলেটে শুভ বুদ্ধ পূর্ণিমা পালনের কি খবর আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সৌদা আপনাকে। আজ বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমি অবস্থান করছি সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত বৌদ্ধ বিহারে। আমি যদি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, জগতের সকল প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের শুভ জন্ম, বুদ্ধিজ্ঞান ও নির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বুদ্ধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম বৌদ্ধ পূর্ণিমা। সারা দেশের ন্যায় সিলেটেও কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান বৌদ্ধ ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করছে। এবং আজ সকাল থেকেই কিন্তু বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে পুণ্যার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে বৌদ্ধ মন্দির প্রাঙ্গণ। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সারাদিনব্যাপী কিন্তু বৌদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা এবং এছাড়াও কিন্তু নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে জগতের সকল প্রাণীর শান্তি কামনায় কিন্তু তারা মঙ্গল প্রার্থনা করেছেন। আসলে এই ছিল সিলেটের বৌদ্ধবিহার থেকে এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সৌদা। মিনাল, আপনাকে ধন্যবাদ। এবারে আমাদের কৃষি।
দিনাজপুরের ফুলবাড়িতে নিরাপদ সবজি তরমুজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস হয়েছে। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলাদিপুর ইউনিয়নের ভীমলপুর গ্রামে মাঠ দিবসে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশিক্ষণ অফিসার জাফর ইকবাল, প্রকল্প উপপরিচালক রাকিবুজ্জামান। জামালপুরে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা ধান 24 এবং প্রিমিয়ার কোয়ালিটি বোরো ধানের জাত বিনা ধান 24 এর মাঠ দিবস হয়েছে। বিনা ধান 25 এর মাঠ দিবস হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালপুর সদর উপজেলার পাথালিয়া গ্রামে এই মাঠ দিবস হয়। বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সিদ্দিকুর রহমান, উপপরিচালক জাকিয়া সুলতানা, জেলা ট্রেনিং অফিসার পিকুন কুমার সাহা। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ফুলবাড়িতে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশিক্ষণ অফিসার জাফর ইকবাল, প্রকল্প উপপরিচালক রাকিবুজ্জামান ও প্রকল্প মনিটরিং কর্মকর্তা মশিউর রহমান। গাজীপুরের শ্রীপুরে আধিপত্য বিস্তারে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 8:30টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় গুলিতে ফরিদ নামে এক যুবক নিহত হন। ঘটনার পর শ্রীপুর থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাইবান্ধা সাদুল্লাপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে হুমায়রা নামের 4 বছর বয়সী শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনাটি ঘটে। এ সময় সাদুল্লাপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। দিনাজপুরের পার্বতীপুরে বজ্রপাতের ঘটনায় আঞ্জুয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার মনমথপুর ইউনিয়নের বাইশাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃষ্টির মাঝে বাড়ির পাশে গরু চড়ানোর সময় বজ্রপাতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা আব্দুল বারিক ও তার স্ত্রী ফেরদৌস ইয়াসমিন খানমের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 1 এর উপসহকারী পরিচালক সবুজ হোসেনের দম্পতির বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেন। এর মধ্যে একটিতে শুধু সাবেক কাস্টমস কর্মকর্তা আব্দুল বারিক ও অপরটিতে তাকে ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে। আসন্ন 3য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিত সেরানিয়াবাদের আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রাজিহাট ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার বিকেলে বাসাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরে কৃষ্ণ হালদারের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লিটন সেরানিয়াবাদ। পটুয়াখালীতে দুর্নীতি প্রতিরোধে র্যালি, মানববন্ধন, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয়ে পটুয়াখালী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসকের নেতৃত্বে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এটি র্যালি বের হয়। শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাফর আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরী। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, যা ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রেমালে। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে 26 মে। গাইবান্ধা সাদুল্লাপুরে তথ্য গোপন করে বিয়ে করতে এসে বড় ঘটক সহ 5 জনকে আটক করেছে পুলিশ। একটি সেতুর অভাবে ভোগান্তিতে মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের হাজারো মানুষ। চলাচল করতে হচ্ছে বাঁশের সাঁকো দিয়ে।
এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। আজ বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন ও শান্তি শোভাযাত্রা সহ নানা আয়োজন। দর্শক, এখনকার সংবাদ ছিল পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, youtube/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ হাফেজ।